পাকিস্তানের সমস্ত পদ্ধতিগুলো এরকম অদ্ভুত রে। ভিক্ষা পাত্র নিয়ে গোটা পৃথিবীতে ঘুরে বেড়ায়, আজ সেটাকে বলে যে আমরা হচ্ছি সুপিরিয়ার জাত। এই যুদ্ধে রসদ জুগিয়েছে টার্কি। পাকিস্তান বেঈমান, পাকিস্তান এই, পাকিস্তান সেই, পাকিস্তান খারাপ রাষ্ট্র। পাকিস্তান এটাই চাইছিল যে ভারতবর্ষ যাতে পৃথিবীর রাজা না হতে পারে। চায়না মূলত চারটে জিনিস দিয়েছিল: ক্ষেপণাস্ত্র দিয়েছিল, এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছিল, আর্টিলারি সাপ্লাই করেছিল অর্থাৎ গোলা, যুদ্ধ বিমান সেগুলোও দিয়েছিল, যেটা J-10। বিদেশি মিডিয়াগুলো কি বলেছে ডিসইনফরমেশনসের ক্ষেত্রে? তারা নাকি ভারতের নাকি 5টা বিমানকে ভূপাতিত করেছে। পাকিস্তান কোনো প্রমাণ দিতে পারেনি। আগামী দিনে চাইব ড্রোন ভারত যেন দুর্দান্ত লেভেলের তৈরি করতে পারে, এমন ড্রোন যা সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করতে পারে। ফগ অফ ওয়ার এই শব্দটা আপনাদের অনেকের কাছে অপরিচিত, খুব স্বাভাবিক। এই শব্দর তো আর বহুল ব্যবহার নেই। ফগ অফ ওয়ার হচ্ছে যুদ্ধ। যুদ্ধে যখন সংঘর্ষে যখন বিরতি আসে তখন এই ফগ অফ ওয়ার এই বিষয়টা আসে। তার কারণ যারা যুদ্ধ করেন প্রত্যেকেই দুটো চোখেই তো পৃথিবীটাকে দেখছেন। যিনি আর্টিলারিতে আছেন, কামান থেকে বম্বিং করছেন, তিনি শুধু ওইটুকুই বুঝতে পারছেন যে সেখানে শত্রুকে কিভাবে ঘায়েল করতে হয়। আবার যিনি রয়েছেন, ধরা যাক MiG-21 বা রাফায়েলে চালাচ্ছে, তিনিও নির্দিষ্টভাবে তার কাছে লক্ষ্য স্থির করে দেওয়া আছে। তাহলে বাদবাকি অংশটা থাকে কুয়াশাচ্ছন্ন। যখন এই সংঘর্ষ বিরতি হয় তখন যে যে অঞ্চলগুলো তাদের চোখে পড়েনি বা নজরে আসেনি সেগুলো তখন সামনে পরিস্ফুট হয়। এই যে নজরে না আসা বা না দেখতে পাওয়া, এটাকেই বলা হয় ফগ অফ ওয়ার। এটা একটি বহুল প্রচলিত টার্মিনোলজি। ভারত পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে সংঘর্ষ বিরতি চলছে। সংঘর্ষ বিরতির পর এখন ফগ অফ ওয়ারকে নিয়ে বিশ্লেষণ চলছে। ক্ষয়ক্ষতি কতটা গেইন করলো, উভয় পক্ষই করছে। তার কারণ সমস্ত ডেটাগুলো এখন সকলের কাছে চলে এসছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বা CDS অনিল চৌহান, তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু চমৎকার। তার কারণ সাকসেসফুলি এটা করতে পেরেছে তারা। সাকসেস ভারত পেয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেকেই বলতে চাইছেন, বিশেষ করে পাশ্চাত্যের মিডিয়া, তারা বলতে চাইছেন যে না, ভারত কিন্তু অনেক ক্ষেত্রে লস করেছে। লস করতে গিয়ে ভারতের লস কোথায় সেটা কিন্তু খুব ক্লিয়ারলি কিন্তু কেউ বলতে পারছে না। এই কিছুক্ষণ আগে আমি একটা CNN-এর রিপোর্ট পড়ছিলাম। CNN তার রিপোর্টে বলছে যে পাকিস্তানে এই যে যুদ্ধে তারা লিপ্ত হলো, তাদের যে বাসনা ছিল সেটা কেন চীনের এত উৎসাহিত ছিল, যাকে বলে হাওয়া দেওয়া। চীন হাওয়া যথেষ্টভাবে দিয়েছে। বিগত 5 বছর ধরে পাকিস্তান যত অস্ত্রশস্ত্র আমদানি করেছে তার দেশে বেশিটাই ক্রয় করেছে চীন থেকে। পার্সেন্টেজ শুনলেন ভাববেন যে এই পাকিস্তান, তার সাথে চীনের এত দহরম মহরম কীভাবে তৈরি হলো। এটাই চীন কিন্তু করতে পেরেছে। 81% সে অস্ত্র সেখানে বিক্রি করেছে বিগত 5 বছর ধরে। এর মধ্যে J-10 এই সিরিজের জেট ফাইটারগুলোও ছিল। J-10 সাফল্য দেখিয়েছে, এটা অন্তত বিদেশি মিডিয়াগুলোর দাবি। ভারত অবশ্য এগুলো কোনোটাই অস্বীকার কোনোটাই নেই। কিন্তু J-10-এর যে প্রস্তুতকারী সংস্থা ইভিক্স মংডু যে সংস্থা, তার শেয়ারের বাজার এখন ঊর্ধ্বমুখী। এরকম একটা পরিস্থিতিতে আমি ভাবছিলাম যে সংঘর্ষ বিরতি কেন লঙ্ঘন করলো। লঙ্ঘন করার ইতিহাস যখন ঘাটছি তখন দেখতে পাচ্ছি 25 বছর ধরে এই বিশেষ করে পুঞ্চ আর রাজৌরি সেক্টরে পাকিস্তান অনবরত সিজফায়ার লঙ্ঘন করেছে। ভারত বারবার বলেছে, ভারতীয় মিডিয়াতেও খবর হয়েছে যে সেখানে সংঘর্ষ বিরতি চুক্তি অমান্য করে পাকিস্তান গোলাবারি করছে। এবং কোথায় না, পুঞ্চ রাজৌরি লাইন অফ কন্ট্রোল বরাবর এসে এই ভারী ভারী গোলাগুলো এসে পড়ে এবং ছাদফুটো করে দিচ্ছে, জীবনহানি ঘটাচ্ছে। এবং যখন হেভি শেলিং করে, অনেক ভারতীয় সেনাবাহিনী
অধুনা এবং তার আগে বিএসএফের অনেক জওয়ান নিহত হয়েছেন। অপর প্রান্তেও ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু পাকিস্তান কখনো স্বীকার করবে না। সে নিজের দেশের লোক মারা যাচ্ছে সেটা স্বীকার করবে না। এই হচ্ছে পাকিস্তানের রণনীতি। এখন এই রণনীতিটার ক্ষেত্রে পাকিস্তান নিজেকে জয় দেখালেও আদপে কি তার জয় হয়েছে? তার কারণ ভারত তো কোনো যুদ্ধ করেনি। বরঞ্চ দেখুন, ভারত যেটা বলেছিল, অপারেশন সিঁদুর যেটা পরিচালনা করেছিল, সেটা হচ্ছে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বস্ত করে দিয়েছে। 9টা জঙ্গি ঘাঁটি ধ্বস্ত করে দিয়েছে, এবং তার সাথে যে হাফিজ সঈদ তার পরিবারের অনেকে নিহত হয়েছেন। আচ্ছা জঙ্গি লিস্টে যারা দীর্ঘদিন ধরে ওয়ান্টেড ছিল, একেবারে টেরার কিং, তাদেরকে নিকেশ করে দিয়েছে। এবং তারপরে আল কায়দা একটা বক্তব্য দিয়েছিল দ্বিতীয় দিন, যে আল কায়দা যেদিন পাকিস্তান রাত্রিবেলায় হেভি শেলিং করতে শুরু করে এবং ড্রোন ওড়াতে শুরু করে, সেদিন আল কায়দা একটা বক্তব্য দিয়েছিল, ভারতবর্ষের এই আগ্রাসী মনোভাবের যোগ্য জবাব দেওয়া হবে। কিন্তু আল কায়দার শীর্ষ নেতা তাকে তো একদম অ্যাবোটাবাদে গিয়ে সেখানে আমেরিকা যা করার করে দিয়েছে, 7 সিল অপারেশন ছিল সেটা, সেই অপারেশনের পর তাকে সমুদ্রে নিক্ষেপ করে দেয়। এবং আল কায়দা সেই যে কোমর ভেঙেছে তার জোড়া লাগেনি, তার দায়িত্বটা অনেকটাই নিয়ে নিয়েছিল জৈশে মোহাম্মদ এবং লস্কর-ই তৈবা, এবং তাদের যে জঙ্গি ঘাঁটিগুলো টার্গেট এবং আগামী দিনেও টার্গেট থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পাকিস্তান বেরোতে চাইছিল যুদ্ধের থেকে। প্রশ্ন হচ্ছে, বেরোতে চাইলে তাহলে তারা শেলিং করছে কেন? আজ এই বিষয়টার উপর আপনাদের কাছে সবচেয়ে বেশি বলবো। তার কারণ পাকিস্তান বেঈমান, পাকিস্তান এই, পাকিস্তান সেই, পাকিস্তান খারাপ রাষ্ট্র, পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র, এ তো সবাই বলে, আমরাও বলি। কিন্তু সকলেই ট্যাগলাইনটা দিচ্ছে বেঈমান, তারা বেঈমানি করে। এই কথাগুলোর মধ্যে একটা দুঃখ যন্ত্রণা বোধ থাকলেও করে কেন সেটা বিশ্লেষণ করা বেশি জরুরি, আর সেটাই আমি করব। সেটা এলওসি থেকে ক্রমাগত দেখা যায় সংঘর্ষ বিরতি হয়, তারপরেই আবার শুরু করে দেয় বম্বিং অ্যান্ড শেলিং, পুঞ্চ আর রাজৌরি। এটা আমার মনে হয়েছে এটা একটা ওদের কমিউনিকেশন সিস্টেম। তার কারণ জানে যে পাকিস্তান যে কোনোভাবে যদি ডিপ্লোম্যাটিক চ্যানেলগুলো যখন বন্ধ হয়ে যায়, সেটা তখন বাড়তে থাকে। ইতিমধ্যে জানেন কূটনৈতিক স্তরে সমস্ত রকম প্রক্রিয়া বন্ধ রয়েছে, ভিসা বাতিল, ক্রিকেট ম্যাচ বন্ধ, এবং সিন্ধু নদীর জল সবটাই বন্ধ। তাহলে পাকিস্তান যাবেটা কোথায়? তার কমিউনিকেশন কিভাবে করবে? কমিউনিকেশন হিসাবে সে তখন বম্বিংগুলো শুরু করে। এবং অতীতের ঘেটে দেখেছি ইতিহাস 25 বছর ধরে এই জিনিসটাই তারা করছে। ডিপ্লোম্যাটিক চ্যানেলগুলো যখন ক্লোজ হতে থাকে, যখন দেখা যায় যে রাজনৈতিকভাবে আর কাশ্মীরে কোনো অশান্তি তৈরি করা যাচ্ছে না, বা দেখা গেছে যখন পাকিস্তান সেনাবাহিনীর কোনো ব্রিগেডিয়ার চেঞ্জ হয়েছে, তখন আবারও শেলিং শুরু হতে থাকে। এরকম হয় না, লোকাল থানায় নতুন ওসি এলে হঠাৎ খুব ধরপাকড় শুরু করে দিল, তারপরের কাণ্ডটা তো জানেন। তার কারণ গোলা বারুদ খরচা করলে আবার কিনতে হবে। আর পাকিস্তানের মতো দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী এটার জন্য ওত পেতে থাকে, তাই যত পারছে শেলিং করে যাচ্ছে, এবং যুদ্ধবিরতি তারা মানছে না। এটা এক ধরনের তাদের টুলকিট। টুলকিট শব্দটা আপনাদের কাছে খুবই পরিচিত। এটি একটি সত্যিকারে এমন শব্দ, প্রায় কিওয়ার্ডসের মতো। টুলকিট কীরকম? টুলকিট এক ধারে বম্বিং করতে শুরু করবে, আর অন্য ধারে কিছু রাজনৈতিক দল আছে। এই দেখুন না, যেদিন তারা হেভি বম্বিং করলো এবং তারপরে ভারত যখন রিটালিয়েট করলো লাহোর, ইসলামাবাদে, পাল্টা যখন দিয়ে একেবারে বিধ্বস্ত করে দিল বিমানবন্দর, ঠিক তার পরের দিন মেহবুবা মুফতির সেই কান্নাটা মনে আছে? মেহবুবা মুফতি অন্যতম এই জম্মু কাশ্মীরের এই রাজনৈতিক নেত্রী, তার একই কথা, যে বয়ান 25 বছর ধরে শোনা গেছে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতার মুখে, কাশ্মীরের সাধারণ মানুষ এইভাবে প্রাণ হারাচ্ছে, শিশুদের খেলার বয়স, সেই বয়সে এসে তারা নিহত হচ্ছে, এটা কি মানা যায়? কেন আলোচনায় যাবে না? একটা ফোন করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। ঠিক এই সিস্টেম, এই টুলকিট। আবার দেখুন, যখন এই হয়ে যাবে সেই পরিস্থিতির মধ্যে আবার কিছুদিন নর্মাল থাকে, ক্রিকেট হয়, দৌত্য হয়, সব কিছু হয়। আর ঠিক তখন পাকিস্তান নতুন একটা মডিউলের খোঁজ করতে থাকে। দীর্ঘদিন এই প্রসেস চলছে। কিন্তু অপারেশন সিঁদুর এবার যখন পরিচালনা করার সময় ভারত কি জানতো না ঠিক একই কায়দা নেবে? অবশ্যই জানতো, এবং যে কারণে সমস্ত দিককে প্রস্তুত করেছে ধাপে ধাপে। এবং তারপর যখন ড্রোন অ্যাটাক করলো, এই কয়েকদিনে 550টি ড্রোন অ্যাটাক করেছে পাকিস্তান থেকে। এই সমস্ত ড্রোনগুলো টার্কির ড্রোন। এগুলো
বিধ্বংসী ড্রোন। তবে টার্কি তার সেরা সিরিজের ড্রোনটা দেয়নি, যে ড্রোনটা নিয়েছে সেটাকে অলওয়েজ ইন্টারসেপ্ট করতে পেরেছে ভারত, প্রায় 100% অ্যাকিউরেসিতে ইন্টারসেপ্ট করেছে। এবং ইন্টারসেপ্ট করার পর এগুলো এত বিস্ফোরক ছিল, যখন এটা ইন্টারসেপ্ট করার পর তার যখন ভগ্নাংশ এসে পড়ছে সেটা বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটিয়েছে এবং নানাবিধ পরিস্থিতি তৈরি করেছে। মূলত ড্রোন অ্যাটাকগুলো করেছে 16টি শহরকে কেন্দ্র করে, মধ্যে গুজরাটের ভুজ রয়েছে, জলন্ধর রয়েছে, আম্বালা ক্যান্টনমেন্ট রয়েছে, অমৃতসর রয়েছে এবং তার সাথে জম্মু কাশ্মীরের বিভিন্ন যে শহরগুলো রয়েছে এবং সীমান্তবর্তী জায়গাগুলো রয়েছে সেগুলোকে আক্রমণ করেছে। এবং অবশ্যই রাজস্থানের জয়সালমীর তার মধ্যে অন্যতম। রাজস্থানটা বরাবরই, রাজস্থান, গুজরাট, পাঞ্জাব সমতল ভূমির এই জায়গাটা হচ্ছে পাকিস্তান অনেক সময় এলওসি তারা কন্ট্রোল করেছে, বিশেষ করে যখন যুদ্ধ হয়েছে 65, 71, এই দুটো যুদ্ধতেই রাম ঝাড় খেয়েছিল যাকে বলে, একেবারে ধ্বস্ত করে দিয়েছিল ভারতের যারা পদাতিক বাহিনী শুধু ট্যাঙ্কের সাহায্যে, এবং গোলন্দাজ বাহিনীর সামনে উড়ে গিয়েছিল। কিন্তু অনেকটা পথ তাদের আসতে হয়েছিল এবং এলওসি তারা পেরিয়েছিল, এবং এটা রাতের দিকেই তারা বেশি করে। এবারে যেটা করেছে সেটা হচ্ছে ড্রোন দিয়ে, টার্কির হাত থেকে পাওয়া ড্রোন, 550টা ড্রোন আনুমানিক, এর কম নয় বেশিও হতে পারে, সেটা এই মুহূর্তে আরও বিস্তৃত তথ্য এখন আসতে থাকবে, নিঃসন্দেহে জানাবো। কিন্তু এখনও পর্যন্ত যা জেনেছি 550টি এরকম ড্রোন ব্যবহার করেছে টার্কির তৈরি। আর ভারত যেটা ব্যবহার করেছে যে ড্রোন, যেটা দিয়ে পাঞ্জাবের ঠিক পাশে লাহোর এবং ইসলামাবাদ এবং পরবর্তী সময় পেশোয়ার এই বিমান ঘাঁটি একেবারে গুঁড়িয়ে দিয়েছে। এই গুঁড়িয়ে দেওয়ার ছবিও এসেছে, বিভিন্নভাবে সেই ছবিগুলো এসেছে এবং ভারতের যেটা সামরিক দপ্তর তারাও বলেছে যে সামরিক স্থাপনায় আঘাত করে ভারত প্রত্যাঘাত করেছে। এই শব্দটার মানেই হচ্ছে ভারত সামরিক জায়গাতেই প্রত্যাঘাতটা এনেছে, কিন্তু যখন বেসামরিকদের কাছে আক্রমণ এনেছে ভারত ডিটেলসে বলেছে। বিশেষ করে শিখ সম্প্রদায়কে এবার টার্গেট করা হয়েছে মারাত্মকভাবে। জম্মুতে টার্গেট করার মানেই হচ্ছে সেখানে একটা বড় সংখ্যক যে হিন্দু কমিউনিটি রয়েছে তাদের দিকে টার্গেট করা। এটা বরাবর পুঞ্চ, রাজৌরি এই সেক্টরটাকে ভীষণভাবে হচ্ছে এনগেজ করে রাখে, হচ্ছে সেলিং করে বার্তা দিতে চায় ভারতকে। পাকিস্তানের সমস্ত পদ্ধতিগুলো এরকম অদ্ভুতরে বলতে এটাই বলছে যে ভিক্ষা পাত্র নিয়ে গোটা পৃথিবীতে ঘুরে বেড়ায়, আর সেটাকে বলে যে আমরা হচ্ছে সুপিরিয়ার জাত, মানে ভিক্ষে চাইছে সকলের কাছে, অনুদান দাও, দান দাও। সে টাকা যারা দেবে জানে এই টাকা হচ্ছে আর্মি একটা বড় অংশ নেবে, নিয়ে আবার সেই দেশে, যে দেশ দিচ্ছে সেই দেশে এসেই হচ্ছে তারা সেগুলো বিনিয়োগ করে ঘর বাড়ি বানাবেন, কিন্তু ওরা বলবে সুপিরিয়ার জাত, আমরা উচ্চ জাতি। এইটা হচ্ছে পাকিস্তানিদের ধারণা, এবং এই ধারণাটাকে ওরা বিপণন করে হচ্ছে ফেক নিউজ, যাকে বলা হয় ডিসইনফরমেশন ওয়ার। এটাই কর্নেল কুরেশি বলেছেন, পাকিস্তান কাইনেটিক ওয়ার করছে, অর্থাৎ হেভি গোলাবারি নিয়ে যে যুদ্ধ তাকে কাইনেটিক ওয়ার বলে, এবং নন কাইনেটিক ওয়ারও করেছে যেটা হচ্ছে এই ডিসইনফরমেশনস ওয়ার। সেখানে পাকিস্তান ডিসইনফরমেশনটাকে এই লেভেলে নিয়ে যেতে চেয়েছিল, বলছে যে ভারত তার নাগরিকদের উপরই বম্বিং করে নাকি পাকিস্তানের উপর দায় দেখানো হচ্ছে, অথচ সমস্ত যেগুলো ডেব্রিসগুলো পড়েছে, যে সমস্ত ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষগুলোকে যখন ফরেন্সিক করা হচ্ছে, দেখা হচ্ছে, তার মধ্যে সব লেখা টার্কি, চাইনিজ, এই সমস্ত আইটেম। অর্থাৎ এই যুদ্ধে রসদ জুগিয়েছে টার্কি। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত আগামী দিনে টার্কির ব্যাপারে তাকে গুরুত্বপূর্ণ অবস্থান নিতে হবে। এরদোগানের টার্কি, সে মনে করছে যে এরদোগান সে একজন ইসলামিক দুনিয়ার খলিফা হতে চায়, আর এই খলিফা হওয়ার জন্যে সে ইমরান খানের সময় থেকে ভারতকে টার্গেট করেছে সেই এরদোগান। রাজনৈতিকভাবে এরদোগান জিতে আসতে পারবে তো এরপর? ভারতের শক্তিকে কিন্তু সে চ্যালেঞ্জ ছুড়েছে। এরদোগানের কি পরিস্থিতি হয় এটা আপনারা দেখতে থাকবেন। এবং তারপর হচ্ছে চীনের ভূমিকাটা। এই যুদ্ধে চীন একটা কিন্তু বড় রকম টেস্ট করে নিতে পেরেছে। শুনতে অবাক লাগতে পারে আপনাদের, টেস্ট করার কি আছে? হ্যাঁ, টেস্ট করার আছে, তার কারণ 4টে দশক ধরে কোনো রকম যুদ্ধ করেনি চীন, কিন্তু মিলিটারি পাওয়ার হিসেবে বিশ্বের দ্বিতীয়তম স্থানে রয়েছে, মাফ করবেন তৃতীয়তম স্থানে, দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। তো তৃতীয়তম স্থানে রয়েছে মিলিটারি পাওয়ারে, এত টেকনোলজি তার ডেভেলপ করতে পেরেছে শি জিনপিংয়ের আমলে।
মিলিটারি সুপার পাওয়ার হওয়ার জন্য যেভাবে চীন দৌড়তে শুরু করেছে, তার জুনিয়র তকমা দেওয়াটাও একটু বাড়াবাড়ি হবে। আচ্ছা, সাব জুনিয়র তকমা দেওয়া যেতে পারে পাকিস্তানকে সে সাব জুনিয়র হিসাবে নিয়েছে। তার কারণ জুনিয়র হতে পারত যদি টাকা থাকতো পাকিস্তানের। সারা দেশ থেকে, পৃথিবী থেকে তারা ভিক্ষে আদায় করে, সেখান থেকে দাঁড়িয়ে সে কী করে জুনিয়র পার্টনারই বা হবে, এটা চীন জানে। কিন্তু চীন যুদ্ধটা করেনি। চীন যুদ্ধের আগে পেহেলগাঁও কাণ্ডের পর চীন একটা মামুলি বক্তব্য রেখেছে, অত্যন্ত বাজে ঘটনা, সন্ত্রাসবাদের বিপক্ষে। কিন্তু কোন দেশ থেকে সন্ত্রাসবাদটা এসছে, কারা এফেক্টেড হলো, কারা মারা পড়লো, এই নিয়ে চীন কিন্তু ডিটেলসে কিচ্ছু বলেনি। তারপর যখন ভারত আক্রমণ করলো, চীন তখন একটু রেগে গিয়ে বলল যে পাকিস্তান প্রত্যাঘাত করবে, এটা বলেনি, কিন্তু এটা বলেছে এটা দক্ষিণ এশিয়াতে প্রচণ্ড উত্তেজনা তৈরি করবে। দ্বিতীয় দিন যখন পাকিস্তানের এই আক্রমণ এবং ভারতের প্রত্যাঘাত, চরম প্রত্যাঘাত, তারপর চীন বুঝতে পারল যে পাকিস্তানের কাছে আর কিছু করার নেই। তার কারণ যে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছিল চায়না মূলত 4টে জিনিস দিয়েছিল, ক্ষেপণাস্ত্র দিয়েছিল, এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছিল, এবং তার সাথে আর্টিলারি সাপ্লাই করেছিল, অর্থাৎ গোলা, এই সমস্ত কিছু, এবং অবশ্যই জেট, ওয়ার জেট যেগুলো যুদ্ধ বিমান, সেগুলো দিয়েছিল, যেটা J-10, সেটা সাফল্য দেখিয়েছে, যে কারণে তার শেয়ারের দাম বাড়ছে, এটা আমি তো আগেই বলেছি। কিন্তু বাদবাকি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। টেস্টিং গ্রাউন্ড হিসাবে দেখে নিল, যুদ্ধ করলো না, শুধু পাকিস্তানকে উস্কে দিল। আর যেখানে চীন ঢুকবে সেখানে আমেরিকা তো এখন আর চুপ করে বসে থাকবে না। আমেরিকা দেখলো এই মৌকা, দীর্ঘদিন ধরে ইতিহাস বলছে দীর্ঘদিন ধরে আমেরিকা বারবার মধ্যস্থতাকারী হতে চেয়েছে। আগেও ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল যে এইরকম একটা টেনশন ভারত পাকিস্তানের জম্মু কাশ্মীর নিয়ে, সেই টেনশনে সে মধ্যস্থতা করতে রাজি আছে। কিন্তু বরাবর ভারত বলে এসেছে জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, আর পাকিস্তান মনে করে এটি বিতর্কিত অংশ, এটা বিতর্কিত হয়ে রয়েছে, সুতরাং এটা দুই দেশের ব্যাপার। রাষ্ট্রপুঞ্জে এই নিয়ে রেজলিউশন হয়েছিল, যেটা আমি রিয়াকশানে আপনাদের দেখিয়েছি, আপনারা প্লে লিস্টে গিয়ে দেখবেন যে 44 নম্বর আর্টিকেল, যেটা রাষ্ট্রপুঞ্জে গৃহীত হয়েছিল, যে ভারত পাকিস্তানের সমস্যা, কিন্তু প্রয়োজন হলে রাষ্ট্রপুঞ্জ মধ্যস্থতা করতে পারে। তাহলে আমেরিকা মধ্যস্থতা করতে চাইছে, তাহলে কি বার্তা যাচ্ছে? আমেরিকা কি রাষ্ট্রপুঞ্জের কর্তা ব্যক্তি? মানে রাষ্ট্রপুঞ্জকে আমেরিকার কথাতে চলে? আমরা দেখেছিলাম যে করোনাকালে চায়না নাকি রাষ্ট্রপুঞ্জের উপর ক্ষমতা বিস্তার করেছে, করোনা নাকি চায়নার কারণেই তৈরি হয়েছে, এটা ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন যে রাষ্ট্রপুঞ্জকে পুরো কবজা করতে তখনও পারছে না আমেরিকা, সে কারণে চীনের উপর একটা তার বড় রাগ। আর এই সমস্ত রাগারাগি, সমস্ত ফাটাফাটিতে ভারতকে বরাবর শিখণ্ডী করতে চেয়েছে। কিন্তু ভারত লড়তে জানে, প্রত্যাঘাত করতে জানে, সে কখনো যুদ্ধকে ইনিশিয়েট করেনি। কিন্তু যুদ্ধ যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে ভারত যে প্রত্যাঘাত করতে পারবে বারে বারে প্রমাণিত। 1971 সালের কথা খুব আসছে, অনেক বিজেপি বিরোধী যারা রয়েছেন, নরেন্দ্র মোদীর বিরোধী যারা রয়েছেন, তারা অনেকে 1971 সালের কথা তাদেরকে উদ্দেশ্য করেই আসছে। ইন্দিরা গান্ধী কীভাবে পেরেছিলেন আমেরিকার উদ্দেশ্যে বার্তা দিয়ে দিয়েছিলেন, তখন আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন ট্রুম্যান, তাকে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী যে আমেরিকা এই ব্যাপারে হস্তক্ষেপ করুক, বারণ করুক, যাই করুক, পূর্ব পাকিস্তান মুক্ত হয়ে বাংলাদেশ লিবারেটেড হবে, তারপর ভারত থামবে। সদর্পে বলেছিল, মেরুদণ্ড সোজা রেখে বলেছিল। সেদিনও ভারতের পাশে এসেছিল রাশিয়া, ছিল দৃপ্তভাবে। এবং এই যুদ্ধের পরবর্তী ক্ষেত্রে ইন্দিরা গান্ধী এবং ব্রেজনেভ ছিলেন একজন সামরিক কর্তা, যিনি তারপর সিপিইউর প্রধান হন, অর্থাৎ অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের এবং কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন। সে ব্রেজনেভ ইন্দিরা গান্ধীর এক ঐতিহাসিক চুক্তি হয় যে ভারত যদি কোনোভাবে আক্রান্ত হয় কোনো বিদেশি শক্তির দ্বারা, সে রাশিয়া ভারতের পাশে এসে দাঁড়াতে দায়বদ্ধ, চুক্তিবদ্ধ হয়ে রয়েছে। এবং সেই দাঁড়ানো মানে একেবারে সামরিক সরঞ্জাম দিয়ে। এবারও ব্যতিক্রম হয়নি। এই যুদ্ধে ভারতের যে সুদর্শন চক্র, তার টেকনোলজির প্রধান উপাদান 1980 সালে তৈরি হওয়া S-400, তার যে এয়ারড্রোম সিস্টেম, যেটা একেবারেই পাকিস্তানের যে সমস্ত ড্রোনগুলো, মাফ করবেন পাকিস্তান না, ওই টার্কি ড্রোন যেটা ধার করে নিয়ে এসেছিল পাকিস্তান,
সেগুলোকে ইন্টারসেপ্ট করতে পারে। ছুড়েছিল কিছু ক্ষেপণাস্ত্র, তাদের হাতে তৈরি শাহিন, ফাতা, সবকটাকেই ইন্টারসেপ্ট করতে পেরেছে। এই দুর্ধর্ষ এয়ার ডিফেন্স সিস্টেম ভারতকে প্রথম দিন থেকে একটা অ্যাডভান্টেজিয়াস জায়গায় রেখেছিল। কিন্তু বিদেশি মিডিয়াগুলো কি বলেছে ডিসইনফরমেশনসের ক্ষেত্রে? তাদের বক্তব্য হচ্ছে তারা নাকি ভারতের নাকি 5টা বিমানকে ভূপাতিত করেছে। পাকিস্তান কোনো প্রমাণ দিতে পারেনি, ভারতের কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ শুধু আছে এই সমস্ত মিডিয়াগুলোর কাছে যারা ডিসইনফরমেশনে পাকিস্তানের শরিক হয়েছে। আন্তর্জাতিক মিডিয়ার এই লড়াইটা লাগিয়ে দেওয়া, মানে অর্থাৎ চীনকে উস্কে দিয়ে আমেরিকাকে প্রলুব্ধ করা এবং এই যে ভিত্তিভূমিটাকে তৈরি করা এই জায়গায়, এই খেলা আমরাও জানি। এটা ভুলে গেলে চলবে না। ভারতবর্ষের সাংবাদিকতার ইতিহাসও কিন্তু এক মহান ইতিহাস। স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে সরাসরি লড়াই করে এই সংবাদ মাধ্যমের ইতিহাস তৈরি হয়েছে। সুতরাং আমরাও জানি যে আন্তর্জাতিক স্তরে খেলাটা ঠিক কীভাবে খেলছে। আর ইত্যবসরে যখন এই পরিস্থিতি চীন যখন ঢুকে গেছে, তখন আমেরিকা কেন বাদ যায়? আমেরিকা এবার সরাসরিভাবে প্রত্যক্ষভাবে এসে গেলে এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই বলে দিলেন আমি মধ্যস্থতাকারী এবং আমার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান দুই মহান দেশ রাজি হয়েছে। এ সমস্যা 1000 বছরের সমস্যা, লাউ ঠেলা 1000 বছরের মধ্যে সমাধান হবে। মানে উনি বলার পর 1000 বছর নাকি যে ইসলামিক অটোমান সাম্রাজ্যের সময়কাল থেকে 1000 বছর, কোনটা কাউন্ট করাবে সেই জায়গাটা বলা হয়নি। কিন্তু তারা যে ঢুকে পড়লেন এবং তারা রাজি হয়ে গেলেন, এটা একটা কিন্তু বড় দিক। অর্থাৎ আগামী দিনে জম্মু কাশ্মীরের ব্যাপারে সেখানে একটা স্টেক হোল্ডার হয়ে গেল। যুক্তি অবশ্য থাকবে, দুটো যেহেতু পরমাণু শক্তিধর দেশ, আর পাকিস্তান ঠিক এটাই চাইছিল। পাকিস্তান এটাই চাইছিল যে পরমাণু ডেটারেন্ট হিসাবে হয়তো ব্যবহার হতে পারে, ভারতবর্ষ যাতে পৃথিবীর রাজা না হতে পারে সেই দিকে সকলেরই নজর থাকে। আর এই গোলাবাড়িগুলো দেখবেন আরও বেশি হয় এই সীমান্তে, যখন হচ্ছে ভারত যখন সামরিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে। জম্মু কাশ্মীরের উন্নয়ন দেখুন, বড় বড় টানেল তৈরি হচ্ছে যাতে সামরিক বাহিনী জায়গা মতো পৌঁছে যেতে পারে। তাই বারবার গোলাতে বিধ্বস্ত হবে, এখানে যুদ্ধবিরতির কোনো মানে নেই। ডোনাল্ড ট্রাম্প হয়তো চাইছেন যে আমেরিকাতে মাগা চলছে না, মাগা, মেক আমেরিকান গ্রেট এগেইন, মাগা, সেই মাগাতে হয়তো তার একটা জনপ্রিয়তা বাড়বে। তাই তিনি নিজেই বুক ঠুকে বলছেন যে সংঘর্ষ বিরতি। ভারত রাজি হয়েছে, উপায়ও হয়তো ছিল না, কিন্তু অনেকেই এটা মেনে নিতে পারছেন না। তার কারণ হচ্ছে একেবারে পাকিস্তানকে বিধ্বস্ত না করার পর্যন্ত কেন ভারত এই সংঘর্ষ বিরতিতে রাজি হলো। যদিও সেনাবাহিনী স্পষ্ট করে দিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এমনকি ভারতের যিনি বিদেশ সচিব তিনি পর্যন্ত সেটা স্পষ্ট করে দিয়েছেন যে ভারত প্রস্তুত আছে, প্রতিটা জবাব কিন্তু রিটালিয়েশনস দেওয়া হবে। তার সাথে এটাও ভারত বলে দিয়েছে এরপর থেকে যদি কোনো জঙ্গি আক্রমণ হয়, সেটা পাকিস্তানের মদতপুষ্ট হলে এটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসাবে ধরা হবে। অর্থাৎ এটি যুদ্ধ তখনও চলছে এটা হিসাবেই ধরা হবে। অর্থাৎ সন্ত্রাসবাদকে খতম করার জন্য ভারতের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটাকে হয়তো আমেরিকা পেক করবে। তার কারণ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ভারত ঘোষণা করেনি, করেছিল আমেরিকা। টুইন টাওয়ার পতনের পর তারা যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে যে এখনও এগিয়ে গেছে, আমেরিকা এখন অনেকটা নিজেদের সুরক্ষিত করতে পেরেছে। তার কারণে ইসরায়েল একটা ফ্রন্টে তাকে প্রবল লড়াই লড়তে হচ্ছে হামাস, হিজবুল্লাহ, হুতি এদের সাথে। সেখানে আমেরিকার প্রত্যক্ষভাবে কোনো দায় নেই, শুধু সমস্যাটা সন্ত্রাসবাদে চলে এসেছে পাকিস্তান কেন্দ্রিক, জম্মু কাশ্মীরকে কেন্দ্র করে। তাই সেটাকে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে আমেরিকা। ভুলে গেলে চলবে না যে চীনও ঢুকেছে সেখানে ব্যবসা বাড়াতে, হয়তো আগামী দিনে পাকিস্তান আমেরিকা থেকেও সমরসজ্জা নেবে। তাই এই এপিসোড যখন শেষ করব অ্যাকশন রিয়াকশনে শুধু একটা কথাই বলবো যে ভারতের বিজ্ঞানীরা মহান কিছু সৃষ্টি করেছেন। ডিআরডিও একটি তার মধ্যে অসাধারণ স্থাপনা। মহাকাশে অনেক উপগ্রহ পাঠাচ্ছে ভারত। আগামী দিনে চাইব ড্রোন ভারত যেন দুর্দান্ত লেভেলের তৈরি করতে পারে, এমন ড্রোন যা সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করতে পারে। সেটা ভারত চেষ্টা করলে পারবে, এ দৃঢ় বিশ্বাস অন্তত আমার আছে। আর তার সাথে আগামী দিনে তেজস, এই তেজসকে ডেভেলপ করতে হবে যেভাবেই হোক। তার কারণ দেখা গেছে সে রাফালে হোক, মিগ হোক, যা কিছু হোক, মিগের উপর দোষ দেবো না, কারণ এটা পুরনো অনেক ভার্সন রাশিয়া এতে থেকে পাওয়া।
এখন রাশিয়া অন্য কিছুতে জোর দিয়েছে। একদিকে গোলন্দাজ অর্থাৎ ভালো ভালো অত্যাধুনিক ট্যাঙ্কের সাথে ভারতের সাথে যে চুক্তি, সে অনুযায়ী উন্নত মানের ট্যাঙ্ক তৈরি হচ্ছে। যদি কখনো এলওসি কন্ট্রোল করতে হয় বা যদি অ্যাক্ট অফ ওয়ার কখনো পাকিস্তান এটা করে, তাহলে এটা আগামী দিনে প্রয়োজন হবে। আপাতত এটা চলতে থাকবে, তারপর চাইবে নেগোসিয়েশনস টেবিলে ভারতের সাথে উন্নয়নের আমাদের একটু দাও, এটাই হচ্ছে পাকিস্তান। এবং তারপর যদি সে উন্নত হবে, এইভাবে কোনো দিনই পাকিস্তান উন্নত হবে না, কোনো দিন হবে না। তার কারণ যার মধ্যে কৃতজ্ঞতা থাকে সে কোনো দিন উন্নত হতে পারে না। একদিন উন্নত হয়ে তারা কি বলবে সেটা তাদের কাছে নেই, কিন্তু অনুন্নত অবস্থা সবসময় সুপিরিয়ার কমপ্লেক্সিটি বা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের বিষকে নিয়ে গিয়ে মানব বোমা তৈরি করা, সেই বিষটা ভেতরে ঢুকিয়ে দিয়ে এই ধরনের জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর কিন্তু পাকিস্তানের কাছে এক মূর্তিমান বিভীষিকা হয়েছে। তাই তারা যুদ্ধ থেকে বাঁচার জন্য সবাই তাদের হাত ধরে বার করে নিয়ে এসে বলছে তোমরা জয়ী, ভারত নাকি পরাজয়। তাই এই ধরনের ডিসইনফরমেশন যারা সৃষ্টি করে যে মিডিয়া, তাদের বিরুদ্ধে কিন্তু লড়াই থাকবে। লড়াইটা ফিরিয়ে নিয়ে যাবো সেই ইনফরমেশন ওয়ারের দিকে, ডিসইনফরমেশন ওয়ারের দিকে নেই। ভারতের অবস্থা অত খারাপ নয়, অত ওরকম নিকিড়ি অবস্থা তাদের নয়, পাকিস্তান বা এই সমস্ত দেশগুলো যেগুলো দেখলাম। আর চীন পরীক্ষা করুক, কিন্তু যুদ্ধ যদি যেদিন করতে হবে সেদিন কিন্তু মনে রাখবেন যে ভারত কিন্তু যুদ্ধটা তাকে করতে হচ্ছে। তার গণতন্ত্র, তার ঐতিহ্য, তার সংস্কার রক্ষা করার জন্য ভারতের এই লড়াইয়ে চীন কতবার সাথ দিল, বা কতবার পেছনে ছুরি ভুষিয়ে দিল, বা কতক্ষণ ধরে ভারতকে সাহায্যের নামে বা সহযোগিতার নামে আসলে চোখে ধুলো দিতে চাইলো। এই সমস্ত কিছুই কিন্তু বিচার বিশ্লেষণগুলো হতে থাকবে। আজকের মতো শেষ করব এবং বাকিদেরও বলবো যারা অনেকেই হতাশ হচ্ছেন, জম্মু কাশ্মীরের পরিস্থিতি খুব একটা উল্লেখযোগ্য ভালো থাকবে এটার পূর্বাভাস দিতে পারলাম না। তার কারণ অমর আবদুল্লাহ প্রশ্ন করছেন। অমর আবদুল্লাহ তিনি বারবার কিন্তু বলেছেন এই সংকটের সময়, অমর আবদুল্লাহ বলেছেন যে এই জল চুক্তি এটা জম্মু কাশ্মীরের ক্ষতি করে, অর্থাৎ ভারত যে জল বন্ধ করে দিয়েছে এটা অমর আবদুল্লাহ সমর্থন দিয়েছেন। অমর আবদুল্লাহ এবং আসাউদ্দিন ওয়েসি তারা প্রত্যেকেই পাকিস্তান যে একটি জঙ্গি রাষ্ট্র এবং IMF যে টাকাটা দিয়েছে 8,000 কোটি টাকা ভারতীয় মুদ্রায়, সে টাকা যে জঙ্গিদের কাজেই ব্যবহার হবে এ ব্যাপারে আর কেউ নিশ্চিত হোক না হোক, অমর আবদুল্লাহ নিশ্চিত এবং আসাউদ্দিন ওয়েসি নিশ্চিত। তাই পাকিস্তান যেন না ভাবে যে একবার হচ্ছে অস্ত্র নেব, সে অস্ত্র ভারতের প্রয়োগ করব, তারপর আবার নেব, এই চক্রাবত আকারে চলবো। তার কারণ সে তার নিজস্ব সমস্ত জাত ধর্ম খুইয়ে বসে সে আজকে এক এক ভিখিরিতে পরিণত হয়েছে, দস্যু ভিখারি, জঙ্গি টাইপ। এই জঙ্গিবাদের বিরুদ্ধে প্রত্যেক ভারতবাসীর লড়াই জারি থাকবে। জয় হিন্দ।